হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 1 মানে ফটোসিনথেসিসটা পড়ব। ওকে, ফটোসিনথেসিসটা আমি চেষ্টা করব 4 to 5 ক্লাসেসের মধ্যে পুরোপুরি কমপ্লিট করার, মানে একদম বেসিক টু অ্যাডভান্সড ম্যানারে। তো এই ক্লাসটা গুগল মিটে আমি লাইভ করে দিয়েছি, প্লাস ক্লাসটা রেকর্ডিংও হচ্ছে। তো পরবর্তীকালে ক্লাসটা যাদের প্রয়োজন ইউটিউবে আমি আপলোড করে দেবো, তো রেকর্ড ক্লাসটাও দেখতে পারে। আর এই ক্লাসটা দেখার জন্য একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে একটু খাতা পেন নিয়ে বসতে হবে, তবেই কিন্তু ক্লাসটা ভালো করে বোঝা যাবে। সো হুম ওকে, সো টপিক হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস প্লান্ট ফিজিওলজির ফটোসিনথেসিস, এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু প্লান্ট ফিজিওলজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং এই ফটোসিনথেসিস চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি খুবই একটা ইনডেপথ চ্যাপ্টার, কারণ এই ফটোসিনথেসিস চ্যাপ্টারটা যেমন খুব লোয়ার ক্লাসেসেও পড়ানো হয়, আবার কিন্তু এই চ্যাপ্টারটা একটু আপার ক্লাসেসেও রয়েছে, মানে একদম আপ টু সিএসআর নেট লাইফ সায়েন্স অবধি এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু তৈরি হয়। তো এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি আমরা পড়বো। মেন কনসেপচুয়াল জায়গাগুলো আমি সবসময় চেষ্টা করি বোর্ড ওয়ার্ক করানোর মাধ্যমে বোঝাতে, এবং ইনফরমেটিভ যে জায়গাগুলো আমি চেষ্টা করব ইনস্ট্যান্ট নোটস বা যাতে টাইম যাতে কম লাগে তার তার জন্য নোটসের মাধ্যমে করতে, ওকে, বা আগে থেকে তৈরি করা কোনো হ্যান্ড আউটের মাধ্যমে করতে। তো ফটোসিনথেসিস টার্মটাকে ফার্স্টে যদি আমরা একটু ডিনোট করি, ফটোস মানে হচ্ছে লাইট থেকে এসেছে, এবং সিনথেসিস মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, মানে টু প্রডিউস সামথিং, মানে কোনো কিছু তৈরি করা, টু প্রডিউস সামথিং। তার মানে কি, লাইটের হেল্পে কোনো কিছু তৈরি করা হচ্ছে ফটোসিনথেসিসের মেন ফাংশন। উইথ দ্য হেল্প অফ লাইট, মানে লাইটের সাহায্যে কোনো কিছু তৈরি করা হচ্ছে, টু প্রডিউস সামথিং। যেহেতু ফটোসিনথেসিস প্রসেসে কোনো কিছু তৈরি হচ্ছে, মানে কোনো কিছু সামথিং ইজ প্রডিউসড, তার জন্য আমরা এই প্রসেসটাকে কি বলবো? অ্যানাবলিক প্রসেস। অ্যানাবলিক প্রসেস। অ্যানাবলিক প্রসেস কেন? কারণ এখানে যেহেতু কোনো কিছু সিনথেসিস হচ্ছে, তার জন্য অ্যানাবলিক প্রসেস। এক সেকেন্ড আমি একটু দেখে নিই। হুম, আচ্ছা, যদি যারা গুগল মিটে দু একজন জয়েন করেছেন, যদি কারো ডাউট থাকে বা কোনো কোয়ারিজ থাকে বা ক্লাস রিলেটেড কোনো ইস্যুস হলে একটু হ্যান্ড রেইজ করবেন, তাহলে আমি কোয়ারিজটা নিয়ে নেবো, ওকে। আদারওয়াইজ ক্লাসটা আমরা অলরেডি লাইভ করেছি ওবিএসে, মানে পরবর্তীকালে যাতে দেখা যায়। ওকে, আশা করি স্ক্রিনটা ভিজিবল হচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে কাইন্ডলি একটুখানি আমাকে একটু মেসেজ বক্সে বা চ্যাট বক্সে জানিয়ে দেবেন, তাহলে একটু হেল্প হয়, ওকে। সো ফার্স্ট অফ অল এটা একটা অ্যানাবলিক প্রসেস, এই টার্মিনোলজিটা আমাদের জানতে হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ফটোসিনথেসিস একটা এন্ডোথার্মিক প্রসেস, কারণ এখানে এনার্জিটা ইউজ হচ্ছে। এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক প্রসেস, এনার্জিটা এখানে ইউজ হচ্ছে। যদি কেউ ফটোসিনথেসিস চ্যাপ্টারটা একদম শুরু থেকে একদম আপ টু নেট লেভেল, শুধু মলিকুলার মেকানিজমগুলো বাদ দিয়ে, কারণ এইগুলো এসএলএসটি বা পিজিটি লেভেলের এক্সামে প্রয়োজন নয়, তাহলে একটু খাতা পেনে চ্যাপ্টারটা আমার সাথে সাথে একটু লিখতে হবে, ওকে। যত ক্লাসটা এগোবে আশা করি এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্টগুলো রিলেট করা যাবে। সো অ্যানাবলিক প্রসেস অ্যান্ড এন্ডোথার্মিক প্রসেস, ওকে। নেক্সট, এই ফটোসিনথেসিস প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রেডক্স রিয়াকশন। রেডক্স কেন?
কারণ এখানে অক্সিডেশন এবং রিডাকশান দুটো রিয়াকশানই কিন্তু ইনভলভড হয়, মানে এখানে অক্সিডেশনও হয় আবার রিডাকশানও হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট বা একটা ফ্যাক্ট জানবো যে আমরা বায়োলজিতে দেখি এইচ প্লাস মানে প্রোটন সবসময় কিন্তু ফ্রি থাকতে পারে। ধরা যাক সাইটোপ্লাজমে প্রোটন থাকতে পারে বা সেলের বাইরেও কিন্তু প্রোটন থাকতে পারে এইচ প্লাস, বাট ইলেকট্রন কখনো কিন্তু ফ্রি থাকে না। মানে আমরা বলতে পারি এইচ প্লাস ক্যান রিমেন ফ্রি, মানে এইচ প্লাস বা প্রোটন ফ্রি থাকতে পারে, বাট ইলেকট্রন কিন্তু কখনো ফ্রি থাকে না। মানে ইলেকট্রন ক্যানট রিমেন ফ্রি, ইলেকট্রন ফ্রি থাকে না। একে যদি কেউ ডোনেট করে তাহলে একজন অ্যাকসেপ্টার অবশ্যই থাকতে হবে। এই কনসেপ্টটা আমাদের পরবর্তী লেকচারগুলোতে বা ক্লাসগুলোতে লাগবে। তাহলে ফটোসিনথেসিসে অক্সিডেশনও হয়, আবার ফটোসিনথেসিসে কি হয়, রিডাকশনও হয়। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের লস হওয়া। আর রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে গেন অফ ইলেকট্রন, ইলেকট্রন গেন হবে। তো ফটোসিনথেসিসে আমরা দেখব একদিকে লস অফ ইলেকট্রনও হয়, আবার অন্যদিকে গেন অফ ইলেকট্রনও হয়। এইবার আমরা যেমন ছোট ক্লাসে পড়েছি যে অক্সিডেশন মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমটা রিমুভ হয়ে যাওয়া, আর রিডাকশন মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমটা অ্যাডিশন হয়ে যাওয়া। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের মধ্যে কি থাকে? হাইড্রোজেনের মধ্যেই তো থাকে হচ্ছে এইচ প্লাস মানে প্রোটন এবং ইলেকট্রন, তাই তো? হাইড্রোজেনের মধ্যে থাকে প্রোটন এবং ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের ডিলিট বা রিমুভ হয়ে যাওয়া মানেই তো ইলেকট্রনের রিমুভ হয়ে যাওয়া। আবার রিডাকশান মানে হাইড্রোজেন অ্যাডিশন হওয়া মানেই তো ইলেকট্রনের অ্যাডিশন হওয়া। তাহলে ইলেকট্রনটাকে আমরা মোর স্পেসিফিক্যালি এখন থেকে ইলেকট্রনটাই কনসিডার করব। কখনো বলবো না যে হাইড্রোজেনের রিমুভাল হওয়া মানে অক্সিডেশন, অ্যাডিশন হওয়া মানে রিডাকশান। তার বদলে বলবো, কি বলবো, লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন অ্যান্ড গেন অফ ইলেকট্রন মানে রিডাকশান। ওকে, সো আমি একটু দেখে নিই। ঠিক আছে। আশা করি এই কনসেপ্টটা বোঝা গেল যে অক্সিডেশন এবং রিডাকশান মানে কি। এইবার আমরা ফার্স্টেই এই কনসেপ্টের উপর বেস করে ফটোসিনথেসিসের যে ওভারঅল রিয়াকশানটা হয় সেটা দেখে নেব। ফটোসিনথেসিসে কি হয়, CO2 সাথে H2O রিয়াকশান হয়, দিয়ে তৈরি হয় C6H12O6 এবং O2। এটা আমি নর্মাল রিয়াকশান লিখেছি, মানে কমপ্লিট রিয়াকশান আমি লিখিনি। কমপ্লিট রিয়াকশানটা আস্তে আস্তে আমরা যখন ওয়াটারের ফটোলাইসিসের কনসেপ্টগুলো শিখব তখন লিখব। এই ক্ষেত্রে আমি দেখছি CO2 থেকে কি হচ্ছে, C6H12O6 হচ্ছে, মানে হাইড্রোজেনের অ্যাডিশন হয়েছে, ছোটোবেলার কনসেপ্ট। এবং আমরা বলতে পারি হাইড্রোজেনের অ্যাডিশন মানে ইলেকট্রনের অ্যাডিশন বা ইলেকট্রন গেইন হয়েছে এখানে, তাই তো? তাহলে CO2 থেকে C6H12O6 হয়েছে, এই প্রসেসটা কি হয়েছে, রিডাকশান। ঠিক তেমনই H2O থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে মানে হচ্ছে আমরা বলতে পারি ইলেকট্রন রিমুভ হয়ে গিয়ে হয়েছে কি O2, তাহলে এটা হচ্ছে অক্সিডেশন। তাহলে আমরা বলতে পারি, এক সেকেন্ড, ঠিকই আছে। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে CO2 রিডিউসড হয়ে তৈরি হয়েছে গ্লুকোজ এবং H2O অক্সিডাইজড হয়ে তৈরি হয়েছে অক্সিজেন। এই বেসিক ইনফরমেশানটা আমাদের আগে একটু বুঝে নিতে হবে যে CO2 রিডাকশান হয়ে তৈরি হয়েছে কি, গ্লুকোজ, এবং H2O রিডাকশান হয়ে তৈরি হয়েছে অক্সিজেন। তাহলে এখানে দেখলাম কি অক্সিডেশন এবং রিডাকশান বোথ হয়েছে। এর সাথে সাথে আমরা দেখছি যে এই কার্বন ডাইঅক্সাইডে যে CO2টা রয়েছে সেটা একটা ইনঅর্গানিক কার্বন, কিন্তু এই ইনঅর্গানিক কার্বনটা তৈরি করেছে গ্লুকোজ, যেটা হচ্ছে অর্গানিক। তাহলে ইনঅর্গানিক কার্বন,
অর্গানিক মলিকিউলে কনভার্ট হয়েছে। তাহলে আমরা ফটোসিনথেসিসের এই কনসেপ্টটাও বলতে পারি, যেখানে ইনঅর্গানিক কার্বন থেকে অর্গানিক কার্বনে কনভার্ট হয়েছে, বা অর্গানিক কার্বন নয়, অর্গানিক মলিকিউলসে কনভার্ট হয়েছে। তো ফার্স্টে আমরা ফটোসিনথেসিস রিলেটেড কিছু বেসিক ইনফরমেশন ডিসকাস করলাম। এইবার আমরা ফটোসিনথেসিসের জন্য প্রয়োজনীয় সোর্সগুলো নিয়ে ডিসকাস করব। প্রত্যেকটা জিনিসই এই বেসিক কনসেপ্টগুলো, অ্যাডভান্স লেভেলের কনসেপ্টগুলোকে বোঝার জন্য খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে সোর্স বা সোর্সেস। তো আমরা দেখলাম ফটোসিনথেসিসে যে সোর্সেস লাগে, মানে দরকার হয়, তার মধ্যে ফার্স্ট হচ্ছে CO2। এই CO2-র সোর্স কি? এই CO2-র সোর্স হচ্ছে একদিকে যেমন মেটাবলিক CO2। মেটাবলিক CO2 মানে কি? প্লান্টও তো রেসপিরেশন করে, তাহলে প্লান্ট রেসপিরেশন বা আমরা বলতে পারি যে O2 নেয়, CO2 ছাড়ে, তার ফলে তার মেটাবলিক CO2 তৈরি হয়। সেই CO2 দিয়েও কিন্তু ফটোসিনথেসিস হয়। তাহলে একটা সোর্স হচ্ছে মেটাবলিক CO2। আর নেক্সট সোর্স হচ্ছে প্লান্টের অ্যাটমসফেরিক CO2, মানে অ্যাটমসফিয়ারে যে CO2 আছে সেই CO2টা হচ্ছে নেক্সট CO2 সোর্স। তো মেনলি অ্যাটমসফেরিক CO2 দিয়ে প্লান্ট ফটোসিনথেসিস করে। ওকে, তো আমরা CO2 দেখলাম, CO2-র সোর্স দেখলাম। এবং নেক্সট হচ্ছে লাইট। এই লাইটটা খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা আমরা নর্মালি স্কিপ করে যাই। লাইটের সাথে রিয়াকশানটা বুঝতে হবে। তো দেখি ব্যাপারটা কি। তো বেসিক্যালি লাইট কি বা লাইটের সোর্সটা কি? আমরা জানি সান হচ্ছে লাইটের সোর্স। তাহলে সোর্স হচ্ছে সান। এক সেকেন্ড, একটু আরেকবার দেখে নিই। হুম তো সোর্স হচ্ছে সান। এইবার আমরা জানি যে লাইটের যে আমরা বলতে পারি যে লাইট যে স্পিড সেটা কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। যদিও এই ক্ষেত্রে আমাদের সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে আমি লিখছি না। এবার আমরা ওয়েভলেন্থ আর এনার্জির একটা বেসিক রিলেশন, যেটা আমরা খুব ছোটোবেলায় পড়েছিলাম, সেই রিলেশনটা আমরা একটু দেখব। যেটা দেখলে আমরা বুঝতে পারবো কেন এটা, তাহলে এইটা বুঝলে নেক্সট ক্লাসে ইমার্শন রেড এফেক্ট বা রেড ড্রপ এফেক্ট কীভাবে হলো বা কেন হলো সেটার এক্সপ্লেনেশনটা আমরা বুঝতে পারবো আর কি। তো বিষয়টা দেখে নিই। তো লাইট কীভাবে মুভ করে? লাইট যখন মুভ করে তখন এরকম বিভিন্ন কী করে, পিক তৈরি করে। পিক তৈরি করে। এই পিকগুলো যখন এখানে পিক করেছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই পিকগুলোকে বলে ফ্রিকোয়েন্সি। তাহলে পিকগুলোকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবার এই যে দুটো পিক, এই দুটো পিকের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে, দুটো পিকের মধ্যে যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি, সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলি? ওয়েভলেন্থ, যেটাকে আমরা ল্যামডা দিয়ে এক্সপ্লেন করি বা এক্সপ্রেস করি। ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে আমরা কি বুঝলাম? যে দুটো পিকের মধ্যে যে মানে দুটো ফ্রিকোয়েন্সি বা পিকের মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ওয়েভলেন্থ। প্রথম যে ডায়াগ্রামটা এঁকেছি এটা আমি নর্মাল জাস্ট বোঝানোর জন্য এঁকেছি, কিন্তু অরিজিনালি যেটা হয়, লাইট যখন মুভ করে তখন কেমন হয়? প্রথম দিকে এই যে ওয়েভলেন্থটা খুব কাছাকাছি থাকে, তারপরে আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে লাইটটা যত মুভ করছে তত দুটো পিকের মধ্যে যে ডিস্টেন্স মানে ল্যামডা, ল্যামডা কিন্তু আস্তে 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 তত ইনক্রিজ করছে, আস্তে 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 তত ইনক্রিজ করছে। মানে লাইটটা যত মুভ করবে তার ওয়েভলেন্থ কিন্তু তত ইনক্রিজ করে। এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ফটোসিনথেসিসে আস্তে আস্তে, যারা ফটোসিনথেসিস সম্পর্কে কোনো না কোনো সময় অবশ্যই আগে পড়েছেন, তো তারা জানেন যে প্রথমে কিন্তু PS2, তারপরে PS1, PS2, PS1, তাই না? তাহলে যত লাইটটা মুভ করে তার ওয়েভলেন্থও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করে। এর ফলে আমরা যখন একটা মোনোক্রোমাটিক লাইট দিচ্ছি তখন কিন্তু এমারসনের সেই রেড এফেক্ট বা রেড ড্রপ এফেক্ট হয়। ওকে, তো সেটা যখন আমরা ডিসকাস করবো তখন বুঝবো। আপাতত এখন আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে লাইট যত মুভ করে তার ওয়েভলেন্থটা ইনক্রিজ করে বা ল্যামডা ইনক্রিজ হয়, আস্তে আস্তে ওয়েভলেন্থটা ইনক্রিজ করে। এবং যখন লাইটের ওয়েভলেন্থটা লো থাকে তখন লাইটের এনার্জিটা কেমন থাকে? হাই থাকে। আবার যখন লাইটের ওয়েভলেন্থ ইনক্রিজ হয় তখন এনার্জিটা আস্তে আস্তে লো হয়ে যায়।
তাহলে এখান থেকে আমরা একটা জিনিসই খালি বুঝে নেব যে এনার্জির সাথে ওয়েভলেন্থের রিলেশনশিপটা কেমন। এনার্জির সাথে ওয়েভলেন্থের রিলেশনশিপটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে বিপরীত। এনার্জি যখন হাই, লাইটের ওয়েভলেন্থ কম, এনার্জি যখন লো, লাইটের ওয়েভলেন্থ আস্তে আস্তে বেশি। এই কনসেপ্টটা কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্টে লাগে। ওকে, মনে হতে পারে যে কনসেপ্টটা খুব একটা রেলিভেন্ট না, বাট কয়েকটা এক্সপেরিমেন্ট বোঝার জন্য এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। এক সেকেন্ড। ওকে, কারোর কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই হ্যান্ড রেইজ করবেন, আমি একটু বাদে বাদে কোয়ারিজগুলো নিয়ে নেব। ওকে, তো নেক্সট আমরা যেটা ডিসকাস করব যে ফটোসিনথেসিস, তাহলে ওয়েভলেন্থ তো বুঝলাম, তাহলে কোন ওয়েভলেন্থে ফটোসিনথেসিস হয়? সেটা হচ্ছে ভিজিবল ওয়েভলেন্থ, যেটাকে আমরা কি বলি, ভিপ জিও। ভিজিবল ওয়েভলেন্থে হয়। তাহলে ভিজিবল ওয়েভলেন্থের আগে কি আছে? আগে কি থাকে? গামা রে থাকে, তারপরে এক্স রে থাকে, তারপরে ইউভি রে থাকে। এই ইউভি রের মধ্যে আবার ইউভি বি, এ, এই লেন্থগুলো রয়েছে। তো আমি এটাকে একটু ইয়ে করে দিই, ইউভি সি থাকবে, ইউভি বি থাকবে, ইউভি এ থাকবে, তারপরে থাকবে ভিপজিওর। এই ভিপজিওর ওয়েভলেন্থেই কিন্তু মেনলি ফটোসিনথেসিস হয়। এটাই কিন্তু এই ওয়েভলেন্থেই ফটোসিনথেসিসটা হয়। এটা ডিরেক্টলি আমরা কোশ্চেন হিসাবে পেতে পারি। ভিপজিওরের পরে কি থাকবে? ভিপজিওরের পরে থাকে ফার রেড, ফার রেডের পরে কি থাকে? মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের পরে কি থাকবে? রেডিও ওয়েভ। যেহেতু এক্স রের ওয়েভলেন্থ অনেক কম হয়, তার জন্য এক্স রে কিন্তু ক্ষতিকারক, মানে এক্স রে এনার্জিটা অনেক বেশি হয়, এক্স রে ক্ষতিকারক। কিন্তু ফার রেড, মাইক্রোওয়েভ, এদের ওয়েভলেন্থ অনেক বেশি, তার ফলে এদের এনার্জি অনেক কম, তার জন্য এটা কম ক্ষতিকারক। যদিও এটা আমাদের এই মুহূর্তে খুব একটা রেলিভেন্ট নয়। আমাদের জন্য যেটা রেলিভেন্ট সেটা হচ্ছে ভিপজিওর। এর ওয়েভলেন্থটা জানাটা খুব প্রয়োজন। ভিপজিওরের ওয়েভলেন্থ হচ্ছে 400 to 700 ন্যানোমিটার। এই 400 to 700 ন্যানোমিটারেই কিন্তু ফটোসিনথেসিসটা মেনলি হয়। মোস্ট অফ দ্য হায়ার প্ল্যান্টস কিন্তু এতেই ফটোসিনথেসিস করে। কিছু কিছু অ্যালগার ক্ষেত্রে যদিও একটু এক্সেপশন দেখা যায়, ওদের 300 to 900 ন্যানোমিটার হয়, কিন্তু যেহেতু ওটা এক্সেপশন, সেই হিসাবে আমরা ওটাকে কিন্তু কনসিডার খুব একটা করবো না। তাহলে আমরা এখানে ফটোসিনথেসিসের বেসিক কনসেপ্টগুলো দেখছি। ওকে, ঠিক আছে, নেক্সট দেখি। ওকে, এবার আমরা একটু ফটোসিনথেসিসটা বোঝার জন্য আমাদের বেসিক কিছু সেল বায়োলজি ভালো করে বুঝতে হবে। এই বেসিক সেল বায়োলজির মধ্যে যে ফ্যাক্টগুলো আমাদের বুঝতে হবে, যে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। ক্লোরোপ্লাস্ট বেসিক্যালি তো একটা অর্গানেল নয়, এটা তো একটা ব্যাকটেরিয়া। কিভাবে এই ব্যাকটেরিয়াটা একটা ইউক্যারিওটিক সেলে, কিভাবে এই ব্যাকটেরিয়াটা একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে ফিউজড হয়েছিল, ফিউজড বলবো না, বরং বলবো সিম্বায়োসিস হয়েছিল বা হয়ে আছে এখনো, সেই প্রসেসটা আমরা বুঝবো। যদি আমরা এন্ডোসিম্বায়োসিস বলে একটা এভলিউশনের ফেনোমেনন আছে, যে আমাদের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এটা তো অর্গানেল নয়, এটা তো একটা ব্যাকটেরিয়া। এটা কিভাবে কোটি কোটি বছর আগে আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যে সিম্বায়োসিস করে ইনসার্ট হয়েছিল, এই ফেনোমেননটা যদি আমরা বুঝতে পারি, তবেই কিন্তু আমরা বেসিক সেল বায়োলজি, মানে ক্লোরোপ্লাস্টের আউটার মেমব্রেন কেন প্রোটিন প্রোটিন থাকে, ইনার মেমব্রেনেই কেন ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার সমস্ত পিগমেন্টগুলো রয়েছে, থাইলাকয়েডটা কীভাবে তৈরি হলো, গ্রানাটা কীভাবে তৈরি হলো, গ্রানাল ল্যামেলা, স্ট্রোমাল ল্যামেলা, এই কনসেপ্টগুলো বুঝতে পারবো। ওকে, তো আমরা বেসিক সেল বায়োলজি, মানে ফটোসিনথেসিস বোঝার জন্য বেসিক সেল বায়োলজি যতটা দরকার ততটা আমরা বুঝে নিই। তো আশা করি এই পার্টটা নেক্সট পার্টগুলো বোঝার জন্য অনেকটা হেল্পফুল হবে। নেক্সট, ওকে, তো আমরা যদি সেল থেকে নিউক্লিয়াসটাকে যদি বাদ দিই, তখন আমরা যে পার্টটা পাই সেটাকে আমরা কি বলি, সাইটোপ্লাজম। এটা হচ্ছে বেসিক কিছু টার্মিনোলজি বলছি। এবার সাইটোপ্লাজম থেকে আমরা যদি অর্গানেলসটা বাদ দিই, তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলি সাইটোসল।
মানে বোটানিতে অনেক সময় সাইটোপ্লাজম এবং সাইটোসল এই দুটো টার্মিনোলজি ইউজ করা হয়, তো আমি তার জন্য বেসিক এই দুটো টার্মিনোলজি বললাম। এবার এই ক্লোরোপ্লাস্ট যদি আমি একটা আঁকি, ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা ডাবল মেমব্রেন অর্গানেল। এই ক্লোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্ট একটা ডাবল মেমব্রেন অর্গানেল। এবার এবার আমরা দেখছি, ধরা যাক একটু দেখে গেল, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে এটা হচ্ছে আউটার মেমব্রেন এবং ধরা যাক এটা হচ্ছে ইনার মেমব্রেন। এই আউটার মেমব্রেনে একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে পোরিন প্রোটিনস। কি নাম? পোরিন প্রোটিনস। ধরা যাক এখানে প্রোটিন আছে, প্রোটিনটার নাম হচ্ছে পোরিন প্রোটিনস, PORIN, পোরিন প্রোটিনস। এই পোরিন প্রোটিনসের ফাংশন কি? এই পোরিন প্রোটিনস হচ্ছে অ্যাকচুয়ালি H+ ট্রান্সপোর্টার, মানে প্রোটন আয়নকে ট্রান্সপোর্ট করে, H+ ট্রান্সপোর্টার। তার ফলে কি হচ্ছে, যেহেতু H+ ট্রান্সপোর্ট করে দিচ্ছে, বাট ইনার মেমব্রেনে এরকম কোনো পোরিন প্রোটিন নেই, ইনার মেমব্রেনে কোনো পোরিন প্রোটিন নেই। তাহলে ক্লোরোপ্লাস্টের এই বাইরের অংশটাকে আমরা কি বলছি? আমরা বলতে পারি সাইটোপ্লাজম। এবং ভেতরের অংশটাকে আমরা কি বলছি? ভেতরের অংশটাকে আমরা বলি স্ট্রোমা। তাহলে যেহেতু পোরিন প্রোটিনটা আউটার মেমব্রেনে প্রেজেন্ট আছে, ইনার মেমব্রেনে প্রেজেন্ট নেই, তার জন্য সাইটোপ্লাজমের যে পিএইচ হয় আর ইন্টার মেমব্রেন স্পেস, মানে ইন্টার মেমব্রেন স্পেস মানে কোনটা? এইটা ইন্টার মেমব্রেন স্পেস। এই ইন্টার মেমব্রেন স্পেসের যে পিএইচ হয় সেটা সেম হয়। কি বললাম? সাইটোপ্লাজমের পিএইচ আর ইন্টার মেমব্রেন পিএইচের পিএইচটা হচ্ছে সেম হয়। মানে আমরা বলতে পারি পিএইচ অফ সাইটোপ্লাজম is equal to pH of intermembrane space. বাট স্ট্রোমার পিএইচ কিন্তু এরম সেম হবে না, স্ট্রোমার পিএইচ কিন্তু সেম হবে না, কারণ ইনার মেমব্রেনে কিন্তু পোরিন প্রোটিন নেই। এই কনসেপ্টটা বা এই ফ্যাক্টটা আমাদের পরবর্তীকালে আমি আবার এইখানে ঘুরে আসবো, কখন? যখন কেমি অসমোটিক হাইপোথিসিস পিটার মিচেলের সেই কেমি অসমোটিক হাইপোথিসিসে প্রোটন গ্রেডিয়েন্ট ডিসকাস করব, তখন দেখব কিভাবে ডে টাইমে এবং নাইট টাইমে স্ট্রোমা এবং লিউমেনের যে পিএইচের ডিফারেন্স, সেই প্রোটন গ্রেডিয়েন্টের ডিফারেন্স থেকেই কিভাবে আস্তে আস্তে এটিপি তৈরি হচ্ছে। তাহলে তখন এই কনসেপ্টটা আরও রেলিভেন্ট হবে যে ক্লোরোপ্লাস্টের সাইটোপ্লাজমের যে পিএইচ এবং ইন্টার মেমব্রেন স্পেসের যে পিএইচ সেটা হচ্ছে সেম হয়, কারণ পোরিন প্রোটিন থাকে। বাট ইনার মেমব্রেনের পরে যেটা থাকে স্ট্রোমা, সেই স্ট্রোমার পিএইচ কিন্তু ডিফারেন্ট হয়। স্ট্রোমাতে কোনো ইনার মেমব্রেনে যেহেতু পোরিন প্রোটিন থাকে না, তার জন্য এই স্ট্রোমার পিএইচ কিন্তু রেগুলেট করা যায়। সেই ব্যাপারটা আমরা তখন আরও ভালো করে বুঝবো। নেক্সট আমরা দেখব এন্ডোসিম্বায়োসিস, মানে ক্লোরোপ্লাস্ট যেটা বলছিলাম, কিভাবে একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে সিম্বায়োসিস করে কোটি কোটি বছর আগে একটা ব্যাকটেরিয়া কিভাবে ইউক্যারিওটিক সেলের মধ্যে ঢুকেছে, এবং তার জন্য কেন আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মধ্যে এতটা ডিফারেন্স রয়েছে, সেটা আমরা নেক্সট স্লাইডে বা নেক্সট টপিক দেখছি। তাহলে নেক্সট টপিকের নাম হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। খুব ইম্পর্টেন্ট। তো এন্ডোসিম্বায়োসিসের মধ্যে প্রাইমারি এন্ডোসিম্বায়োসিস হচ্ছে মাইটোকন্ড্রিয়া হয়েছিল, এবং সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিস হচ্ছে ক্লোরোপ্লাস্ট হয়েছিল। তাহলে এন্ডোসিম্বায়োসিসকে আমরা দুটো ভাগে ভাগ করে দিই। প্রাইমারি এন্ডোসিম্বায়োসিস কার হয়েছিল? মাইটোকন্ড্রিয়া। এবং সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিস হয়েছিল ক্লোরোপ্লাস্টে। তো আমরা এখানে ক্লোরোপ্লাস্টই পড়বো, মানে সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিসের কথা পড়বো। যদিও সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিসটা বুঝতে পারলেই প্রাইমারি এন্ডোসিম্বায়োসিসটা আইডিয়া করা যাবে। ওকে। তাহলে ফার্স্টে একটা ইউক্যারিওটিক সেল ছিল, যে ইউক্যারিওটিক সেল হচ্ছে হেটেরোট্রফিক, মানে সেই ইউক্যারিওটিক সেলটা
অ্যারোবিক বাট হেটেরোট্রফিক। অ্যারোবিক মানে O2 ইউটিলাইজ করতে পারতো, বাট সেটা হেটেরোট্রফিক। তাহলে ইউক্যারিওটিক সেল সেটা হচ্ছে হেটেরোট্রফিক, মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারতো না, হেটেরোট্রফিক। সেই সময় একটা সায়ানোব্যাকটেরিয়া ছিল, যেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া মানে কি অটোট্রফিক, প্রোক্যারিওট আর কি। এবার এই সায়ানোব্যাকটেরিয়া আর ইউক্যারিওটিক সেলটা দেখলো আমরা যদি একে অপরের মধ্যে সিম্বায়োসিস করে নিই, এবার সিম্বায়োসিসটা কি হচ্ছে, প্রোক্যারিওটিক সেলটা যেহেতু ইউক্যারিওটিক সেলের মধ্যে ইনসার্ট হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে আমরা বলছি এন্ডোসিম্বায়োসিস। নর্মালি আমরা নেচারে সিম্বায়োসিস দেখি, লাইকেনের ক্ষেত্রেও দেখি, বা মাইক্রোরাইজার ক্ষেত্রে দেখি, বা কোরালা রুটসের ক্ষেত্রে দেখি। তো হুম, তো সেক্ষেত্রে ওগুলো এন্ডোসিম্বায়োসিস কিন্তু নয় আর কি। এখানে এন্ডোসিম্বায়োসিস হবে। কি হচ্ছে সেক্ষেত্রে, তাহলে কিভাবে হচ্ছে এটা এই ডায়াগ্রাম থেকেই আমাদের জিনিসটা আইডিয়া হবে। এবার রেড কালারের যেটা এঁকেছি মানে ইউক্যারিওটিক সেল এভাবে ফিউজ করে নিয়েছে। ফিউজ করে নেওয়ার ফলে যেটা তৈরি হলো, এটা তো ইউক্যারিওটিক সেলটা, একটা ডাবল মেমব্রেন একটা অর্গানেল তৈরি হলো, যার ইনার মেমব্রেনটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া থেকে এসেছিল। এই যে বোঝা যাচ্ছে এখান থেকে, আশা করি ব্যাকটেরিয়া থেকে। আর আউটার মেমব্রেনটা অ্যাকচুয়ালি ইউক্যারিওটিক ইন অরিজিন, কারণ ইউক্যারিওটিক সেলটা দেখা যাচ্ছে কিভাবে সেটাকে ফিউজ করেছিল। এই যে আউটার মেমব্রেনটা কি ইউক্যারিওটিক অরিজিন, আশা করি এই ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। কি শিখলাম, যে ক্লোরোপ্লাস্টের যে আউটার মেমব্রেন সেটার অরিজিন হচ্ছে ইউক্যারিওটিক। এর জন্য ক্লোরোপ্লাস্টের আউটার মেমব্রেনে প্রোটিন থাকে, এবং আউটার মেমব্রেনটা ইউক্যারিওটিকের মতোই হয়, মানে যত প্রোটিন আছে সমস্ত ইউক্যারিওটিকের মতোই হয়, কারণ আউটার মেমব্রেনটা হচ্ছে ইউক্যারিওটিক ইন অরিজিন। এছাড়া এর বাইরে তো সাইটোপ্লাজম আছে, তাহলে সাইটোপ্লাজমে থাকতে গেলে একটা ইউক্যারিওটিক অরিজিনের প্লাজমা মেমব্রেনই হতে হবে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার না হলে থাকতে পারতো না সাইটোপ্লাজমে। আর ইনার মেমব্রেন যেটা হচ্ছে প্রোক্যারিওটিক ইন অরিজিন, ইনার মেমব্রেনটা হচ্ছে প্রোক্যারিওটিক ইন অরিজিন। তার জন্য আমরা মাইটোকন্ড্রিয়া হোক কিংবা ক্লোরোপ্লাস্ট হোক, আমরা সমস্ত মেশিনারি বা যে সমস্ত এনজাইমগুলো রেসপন্সিবল ফর, ধরুন রেসপিরেশন হোক কিংবা এক্ষেত্রে ফটোসিনথেসিস হোক, সমস্ত কিন্তু ইনার মেমব্রেনেই পায়, কারণ ইনার মেমব্রেনটাই হচ্ছে সেই ব্যাকটেরিয়াটার মেমব্রেন। আউটার মেমব্রেনটা হচ্ছে আমাদের মানে ইউক্যারিওটিকের মেমব্রেন। তো এইভাবে কি হয়েছিল, এটা হচ্ছে সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিস, কারণ ফার্স্টে মাইটোকন্ড্রিয়া এভাবে প্রাইমারি এন্ডোসিম্বায়োসিসের মধ্যে তৈরি হয়েছিল। সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিসের মধ্যে দিয়ে ক্লোরোপ্লাস্ট মানে একটা ব্যাকটেরিয়া এভাবে আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যে ঢুকে সেটা একটা ক্লোরোপ্লাস্ট রূপে সেই কোটি কোটি বছর ধরেই আছে। তাহলে আমাদের সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া হোক কিংবা প্লান্ট সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, এরা আসলে একটা এরা আসলে একটা সায়ানোব্যাকটেরিয়া বা একটা ব্যাকটেরিয়া আর কি। যেটা এন্ডোসিম্বায়োসিস করে ঢুকে আছে। তার জন্য তাদের নিজস্ব রাইবোজোম আছে, তাদের নিজস্ব ডিএনএ আছে, সমস্ত কিছুই রয়েছে, প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি সমস্ত কিছুই রয়েছে। তো এই কনসেপ্টটা কোথায় লাগছে, যখন লাইট রিয়াকশন পড়বো, লাইট রিয়াকশন কোথায় হয়, সেই ইনার মেমব্রেন, সব কিছু আবার ইনার মেমব্রেন, এমনকি থাইলাকয়েড থেকে কিভাবে থাইলাকয়েড তৈরি হলো, সেখান থেকে গ্রানা, তাহলে এই ব্যাপারগুলো সমস্ত কিছু ইনার মেমব্রেন হচ্ছে। তাহলে ইনার মেমব্রেনের ফিচার্সগুলো তখন আমরা আরো ভালো ভালো করে বুঝতে পারবো। ওকে, নেক্সট এবার একটু ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার দেখি। ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটাও খুবই ইম্পর্টেন্ট বোঝাটা। তাহলে আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি একটা ডাবল মেমব্রেন, তাই তো, ডাবল মেমব্রেন অর্গানেল। ঠিক আছে, ওকে। তো আউটার মেমব্রেন এটা, যেটার অরিজিন কি দেখলাম,
ইউক্যারিওটিক ইন অরিজিন, এটা ইনার মেমব্রেন, যেটার অরিজিন কি প্রোক্যারিওটিক ইন অরিজিন। মাঝের যে স্পেসটা সেটা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। এবার কোশ্চেন হচ্ছে থাইলাকয়েডটা কিভাবে তৈরি হলো। এক সেকেন্ড একটু চেক করে নিই। হুম রেকর্ড রেকর্ড হচ্ছে, ওকে। হুম এবার কোশ্চেন হচ্ছে এই থাইলাকয়েডটা কিভাবে তৈরি হলো। ওকে, তো এই ইনার মেমব্রেনের মধ্যে ইনার মেমব্রেনের মধ্যে ইনার মেমব্রেনগুলো কি হচ্ছে এরকম ভেসিকেলের মতো একটা পিঞ্চিং, মানে যেটাকে আমরা সহজ করে বলতে পারি একটা ইনফোল্ডিং তৈরি করতো। ইনফোল্ডিং একটা প্রোটিন আছে যেটা এই ইনফোল্ডিংগুলোকে কেটে দিয়েছে। তাহলে কেটে দিলে এই ইনফোল্ডিংগুলোকে কেটে দিলে তারা এরকমভাবে তবে থাকবে। এবার আমরা জানি যে লিপিড কখনো এইভাবে থাকতে পারে না, তাকে সবসময় গোল হয়েই থাকতে হবে, মানে ভেসিকেল ফর্ম করতে হবে। কারণ লিপিড জলের মধ্যে এভাবে থাকতে পারবে না, তাকে ভেসিকেল ফর্ম করতে হবে। এটা পরে আমরা লিপিড স্ট্রাকচার আলোচনার সময় আরও ভালো করে বুঝে নেব, আপাতত এটুকুনি জানলেই হবে। তো এখানে যে প্রোটিনটা এই কাজটা করে তার নাম হচ্ছে ভিআইপিপি1, ভেসিকেল ইনডিউসিং প্রোটিন ইন প্লাস্টিড 1। খুব যে ইম্পর্টেন্ট এই লেভেলে তা নয়, তাও আমি লিখে দিলাম ভেসিকেল ইনডিউসিং প্রোটিন ইন প্লাস্টিড 1। খুব ইম্পর্টেন্ট যে তা না, একটু হায়ার লেভেল এটা, কিন্তু এইটা জানাটা ইম্পর্টেন্ট। এই যে ইনার মেমব্রেন থেকে ভিআইপি1 কি করে টুক করে কেটে দিল, দিয়ে একটা একটা ভেসিকেল লাইক স্ট্রাকচার তৈরি হলো। এই ভেসিকেল লাইক যে স্ট্রাকচারটা তৈরি হলো সেটাই হচ্ছে থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েড কোথা থেকে তৈরি হলো? ইনার মেমব্রেন থেকে তৈরি হলো। কীভাবে তৈরি হলো সেটা আমরা ডিসকাস করলাম। এবার এই থাইলাকয়েডগুলো যখন একে অপরের সঙ্গে এইভাবে জুড়ে থাকবে, তখনই যে স্ট্রাকচারটা তৈরি করবে, মানে একে অপরের সঙ্গে অ্যাটাচ করে যে স্ট্রাকচারটা তৈরি করবে, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো গ্রানা। গ্রানাম সিঙ্গুলার প্লুরালের ব্যাপার। ওকে, তাহলে আমরা কি দেখলাম? এই বাইরে আছে হচ্ছে সাইটোপ্লাজম, তারপরে আউটার মেমব্রেন, তারপরে ইনার মেমব্রেন বা ইন্টার মেমব্রেন স্পেস, তারপরে ইনার মেমব্রেন। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা এবার এই থাইলাকয়েড বা গ্রানার মধ্যেও আমরা দেখছি একটা স্পেস রয়েছে, সেই স্পেসটাকে আমরা বলি লিউমেন বা লুমেন। তাহলে এই কম্পার্টমেন্ট মানে লিউমেন, স্ট্রোমা, ইন্টারমেমব্রেন স্পেস এবং সাইটোপ্লাজম, এই চারটে কম্পার্টমেন্ট আমাদের কিন্তু খুব বেসিক ডায়াগ্রামের মাধ্যমে সবসময় মাথায় রাখতে হবে, কারণ পিএইচের যে চেঞ্জেসগুলো হবে সেগুলো আমরা দেখবো এই চারটে কম্পার্টমেন্টে কীভাবে ঠিক কীভাবে হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে নেক্সট আমরা একটু ক্লোরোপ্লাস্ট সম্পর্কে ডিসকাশন করব। ক্লোরোপ্লাস্ট কি? আমরা দেখলাম ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা ডাবল মেমব্রেন অর্গানেল। এই যে ক্লোরোপ্লাস্ট, সেখানে কি থাকে? আচ্ছা, ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা সেলফ রেপ্লিকেটিং অর্গানেল, মানে হচ্ছে আমরা জানি যে ডিএনএ সিনথেসিস কখন হয়? ডিএনএ সিনথেসিস হচ্ছে এস ফেজে হয়, খুব সিম্পল বেসিক ব্যাপার, মানে নিউক্লিয়ার ডিএনএ সিনথেসিস। বাট ক্লোরোপ্লাস্টের সিনথেসিস এটা জি1এও হতে পারে, জি2তেও হতে পারে, যখন খুশি হতে পারে, মানে এর যখন দরকার তখন হবে। এবার লোয়ার ক্লাসেসের বইয়ে যদিও জি2 লেখা থাকে, কিন্তু বাট এটা যে কোনো ফেজেসেই হতে পারে। তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা সেলফ রেপ্লিকেটিং অর্গানেল। সেলফ রেপ্লিকেটিং অর্গান, এটাকে সেমি অটোনোমাস অর্গানেলও বলা হয়। সেমি অটোনোমাস বলে অনেক কারণে, তার মধ্যে একটা কারণ তো অবশ্যই সেলফ রেপ্লিকেটিং বলে। এছাড়া দেখা গেছে যে ক্লোরোপ্লাস্টের মধ্যে তো ডিএনএ ছিল, মানে জিন ছিল। এবার আস্তে আস্তে এই কোটি কোটি বছর ধরে, মিলিয়নস অফ ইয়ার্স ধরে 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 এভলিউশন হওয়ার সময় ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা জিনগুলো আস্তে আস্তে নিউক্লিয়াসের মধ্যে চলে গেছে কিছু কিছু জিন। তার ফলে ক্লোরোপ্লাস্ট পুরোপুরি এখন আর মানে অটোনোমাস নয়, কারণ ওর ক্লোরোপ্লাস্টের যে প্রোটিন,
তার যে ডিএনএ মানে তার যে জিনগুলো যে যে রেসপন্সিবল যে জিনগুলো সেগুলো আস্তে আস্তে নিউক্লিয়াসে চলে গেছে। নিশ্চয়ই কিছু এভলিউশনারি অ্যাডভান্টেজ পেয়েছিল বা পেয়েছে, তার জন্যই গেছে। তার জন্য এটাকে সেমি অটোনোমাস বলা হয়। সেমি অটোনোমাস অর্গান, কারণ আমরা রুবিস্কো যে এনজাইমটা থাকে তার যে সাব ইউনিটগুলো আছে, দেখা যাবে যে কিছু সাব ইউনিট ক্লোরোপ্লাস্টের ডিএনএ থেকে সিনথেসিস হচ্ছে, আবার কিছু সাব ইউনিট নিউক্লিয়াসের ডিএনএ থেকে সিনথেসিস হচ্ছে। তো এই ব্যাপারটা রয়েছে। ওকে, ক্লোরোপ্লাস্ট পড়লাম আমরা, ক্লোরোপ্লাস্টের আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, স্ট্রোমা সম্পর্কে দেখেছি, লিউমেন সম্পর্কে দেখেছি। এবার নোটসে এগুলোর একটু ডিটেল করা আছে, এখানে কনসেপচুয়াল বা ইনফরমেটিভ যে জায়গাগুলো আমি সেগুলো ডিসকাস করছি। নেক্সট আমরা দেখব স্ট্রোমাতে রুবিস্কো। স্ট্রোমা মানে কোথায়? এখানে স্ট্রোমাতে রুবিস্কো বলে একটা এনজাইম থাকে। এই রুবিস্কো এনজাইম সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। এটা একদম এক্সাম ওরিয়েন্টেড, আমি একটু ডিসকাশন করি এবার। রুবিস্কো হচ্ছে লায়েস ক্লাস অফ এনজাইম। ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে রুবিস্কো কোন ক্লাস থেকে বিলং করে। বায়োকেমিস্ট্রিতে আমরা এনজাইমের ইসি নাম্বার আছে, ইসি নাম্বার মানে এনজাইমের ক্লাসিফিকেশন আছে, অথ লিল, যেখানে কতগুলো ক্লাস আছে, অক্সিডোরিডাক্টেজ, ট্রান্সপারেস, হাইড্রোজিনেস, এরকম ক্লাস রয়েছে, তার মধ্যে একটা ক্লাস হচ্ছে লায়েস। তাহলে রুবিস্কো কোন ক্লাস থেকে বিলং করে? কোশ্চেন এলে অ্যান্সার হবে হচ্ছে লায়েস ক্লাস থেকে রুবিস্কো বিলং করে। এক সেকেন্ড একটু দেখে নিই। নেক্সট আমরা যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে, আচ্ছা, রুবিস্কোর কার্বক্সিলেজ এবং অক্সিজেনেস অ্যাক্টিভিটি রয়েছে। মানে কি? মানে রুবিস্কোর কার্বক্সিলেজ এবং অক্সিজেনেস অ্যাক্টিভিটি রয়েছে। তার জন্য এর ফুল ফর্মটা অনেক সময় বলা হয় যে কি, আরইউবিপি কার্বক্সিলেজ অক্সিজেনেস। আরইউবিপি কার্বক্সিলেজ অক্সিজেনেস এর ফুল ফর্মটা। এর আগে আগে রুবিস্কোকে বলা হতো কার্বক্সি ডিসমিউটেস, যদিও এখন সেই কথাটা ইউজ করা হয় না, এখন বলা হয় হচ্ছে কার্বক্সিলেজ অক্সিজেনেস, এই টার্মটাই বেশি ইউজ করা হয়। এটা কেন ইউজ করা হয় বুঝি, এটা খুব ইম্পর্ট্যান্ট। রুবিস্কো একটা এনজাইম, ঠিক আছে, তাহলে আমি ভাবলাম এটা রুবিস্কো। রুবিস্কো হচ্ছে এনজাইমটা, তাহলে এনজাইমের সাবস্ট্রেট থাকবে। এই রুবিস্কো সাবস্ট্রেট হচ্ছে CO2। এবার CO2 যদি স্ট্রাকচার দেখি তাহলে CO2-র মতোই দেখতে আরেকটা মলিকুল রয়েছে যার নাম হচ্ছে অক্সিজেন, কারণ অক্সিজেন এবং CO2-র মলিকুলার স্ট্রাকচার অনেকটা সেম। তার ফলে রুবিস্কো বুঝতে পারে না যে ওটা CO2 না ওটা অক্সিজেন। তাহলে রুবিস্কো নর্মালি CO2 অক্সিজেন দুজনের সাথেই বাইন্ড করতে পারে এবং সেম অ্যাক্টিভ সাইটে, এটাও ইম্পর্টেন্ট, সেম অ্যাক্টিভ সাইটে দুজনের সাথেই বাইন্ড করতে পারে। তাহলে নর্মালি যদি এরকম কোনো ফেনোমেনন হয়, ধরা যাক এখন এয়ারে CO2 কত আছে, 0.04% CO2 আছে এয়ারে, আর ওয়াটারে আছে 0.4%। তো অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি, অক্সিজেন আছে 21.1% O2 আছে, এটা হচ্ছে CO2 আছে। এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে। যদি কোনো কারণে টেম্পারেচার অনেকটা বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যায় মানে টেম্পারেচার যদি একটু ইনক্রিজ হয়, তাহলে CO2 কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে কমে যায়। মানে টেম্পারেচার আর CO2-র মধ্যে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন, এটা আমরা জেনে রাখবো। টেম্পারেচার বাড়লে CO2 কমে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। এইবার ধরা যাক নর্মাল কন্ডিশনে, মানে আমি প্রথমটাকে বলছি নর্মাল কন্ডিশন। নর্মাল কন্ডিশনে CO2 আর CO2 যে নর্মাল কন্ডিশন, সেখানে কিন্তু রুবিস্কোর সাথে CO2-ই বাইন্ড করে, O2 বাইন্ড করে না। CO2-র প্রতি অ্যাফিনিটি নর্মাল কন্ডিশনে, নর্মাল CO2-র অ্যাটমসফিয়ারে এখন যা কন্ডিশন তাতে বাইন্ড করে। বাট যদি ধরা যাক গরমকাল, মানে ধরা যাক এপ্রিল বা মে মাস, সেই এপ্রিল বা মে মাসে দুপুরবেলা, মানে সামারের দুপুরবেলা 2 PM, সেই সময় কি হচ্ছে, টেম্পারেচার অনেক বেশি, সেই সময় CO2-র কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে অনেক কমে যায়। এবার সেই সময় CO2-র অ্যাটমসফিয়ার কমে যায়, মানে এটাকে আমি একটা অল্টার্ড এনভায়রনমেন্ট লিখে দিই, হ্যাঁ, কেস 2 বা কেস 2 লিখে দিই, কেস 2। CO2-র কনসেন্ট্রেশন যদি কমে যায়, সেই সময় কি হয়, CO2-র কনসেন্ট্রেশন কমে গেলে CO2 বাইন্ড করার বদলে রুবিস্কোর অ্যাক্টিভ সাইটে অক্সিজেন বাইন্ড করে। কখন বাইন্ড করে? যখন CO2-র কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে অনেক কমে গেছে, তখন অক্সিজেন বাইন্ড করে। তার ফলে অক্সিজেন বাইন্ড করার ফলে কি হয়, অক্সিজেন বাইন্ড করার ফলে রুবিস্কোর কার্বক্সিলেজ অ্যাক্টিভিটির বদলে অক্সিজেনেজ অ্যাক্টিভিটি শো করে।
হ্যাঁ, কার্বক্সিলেজ অ্যাক্টিভিটির ফলে অক্সিজেনাস অ্যাক্টিভিটি শো করে। এই ব্যাপারটা আমরা C2 সাইকেল যখন পড়বো ফটো রেসপিরেশন তখন খুব ভালো করে বুঝতে পারবো, এবং এই ব্যাপারটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো যখন C4 সাইকেল পড়বো। কীভাবে কীভাবে জিনিসটা হচ্ছে আরও ভালো করে বুঝতে পারবো, বা C2 সাইকেলও বুঝতে পারবো। তো আপাতত এটুকুনি জানি রুবিস কোড। এইবার এইখানে দেখেছি অনেক সময় অনেকে একটা মিসকনসেপশন রয়েছে যে অ্যাক্টিভ সাইডে দুটো জিনিস বাইন্ড করছে, তাহলে তাহলে এইটাকে না অনেক সময় কম্পিটিটিভ ইনহিবিশন বলে দেয়। মানে যেহেতু এনজাইমের সেম অ্যাক্টিভ সাইডে দুটো সাবস্ট্রেট বাইন্ড করছে, তাহলে এটাকে কম্পিটিটিভ ইনহিবিশন বলে দেয়, যেখানে বলে হচ্ছে সাবস্ট্রেট হচ্ছে CO2 আর ইনহিবিটার হচ্ছে O2। বাট এখানে কিন্তু O2 ইনহিবিটার হিসেবে কাজ করে না, এখানে বোথ আর সাবস্ট্রেট, এখানে অক্সিজেন ও সাবস্ট্রেট, আবার আবার CO2 ও সাবস্ট্রেট। তাহলে এখানে কেউ ইনহিবিটার নয়, তার ফলে এটা কম্পিটিটিভ ইনহিবিশনের এক্সাম্পল নয়, বা কম্পিটিটিভ ইনহিবিশনও নয়। এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আশা করি এরপরে এই ব্যাপারটা বোঝা গেল যে রুবি স্কোর কার্বক্সিলেজ অক্সিজেনেজ অ্যাক্টিভিটি কেন শো করে। কারণ CO2 এবং O2 মলিকুলার স্ট্রাকচার অনেকটা সেম, তার ফলে রুবি স্কোর বুঝতে পারে না যে CO2 না O2 সে বাইন্ড করে ফেলে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আউটার মেমব্রেন দেখলাম, ইনার মেমব্রেন দেখলাম, ইন্টার মেমব্রেন স্পেস দেখেছি, একটু স্ট্রোমাতে রুবিস্কো সম্পর্কে ডিসকাস করেছি। এবার তাহলে আমরা একটু গ্রানা সম্পর্কে ডিসকাস করি। এই গ্রানায় আমরা এখান থেকে একটা জিনিস বলি, এই গ্রানাতে দেখা যাচ্ছে যে দুটো থাইলাকয়েড একে অপরের সঙ্গে অ্যাটাচ করে আছে। দুটো থাইলাকয়েড, যে আমি যে মেমব্রেনটাকে হাইলাইট করছি যেখানে অ্যাটাচ করে আছে, সেই মেমব্রেনটাকে আমরা কি বলি? সেই মেমব্রেনটাকে আমরা বলি অ্যাপ্রেসড মেমব্রেন। কি বলি? খুব ইম্পর্টেন্ট এটা। এই মেমব্রেনটাকে আমরা বলি অ্যাপ্রেসড, APPRESSED, অ্যাপ্রেসড মেমব্রেন। বা এর আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে গ্রানা ল্যামেলা, অ্যাপ্রেসড মেমব্রেন। আর আমি হাইলাইট করে দিচ্ছি ইয়েলো কালারের, যে হাইলাইট করছি ইয়েলো কালারের যে পার্টটা, সেই পার্টটা দেখা যাচ্ছে যে স্ট্রোমার সাথে অ্যাটাচ করে আছে, তাই না? বাইরে তো স্ট্রোমার সাথে অ্যাটাচ করে আছে। তাহলে এই পার্টটাকে আমরা কি বলি? এই পার্টটাকে আমরা বলি হচ্ছে নন অ্যাপ্রেসড মেমব্রেন, নন অ্যাপ্রেসড। এর আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে স্ট্রোমাল ল্যামেলা, স্ট্রোমাল ল্যামেলা। তাহলে একটা হচ্ছে অ্যাপ্রেসড মেমব্রেন বা গ্রানা ল্যামেলা বলা যায়, গ্রানামও বলে, গ্রানাম বলে, আমি গ্রানা ল্যামেলা লিখলাম। আর এটা হচ্ছে নন অ্যাপ্রেসড মেমব্রেন বা স্ট্রোমাল ল্যামেলা। এছাড়া আরও একটা টার্মিনোলজি আছে যেটা আমাদের লাগবে না, রাইট সাইড আউট ভেসিকেল, ইনসাইড আউট ভেসিকেল, এটা আমাদের প্রয়োজন নেই, কারণ এটা অনেকটা হায়ার লেভেল। তো এইবার আমাদের এখানে যেটা অবশ্যই জানতে হবে, এই অ্যাপ্রেসড মেমব্রেন বা গ্রানাল ল্যামেলা যেটা আমি বলছি, যেটা স্ট্রোমার টাচের সঙ্গে নেই, তাহলে আমি লিখে দিই নো ইন টাচ অফ স্ট্রোমা, মানে স্ট্রোমার সঙ্গে টাচ করে নেই, নো ইন টাচ অফ স্ট্রোমা। এই এখানে কি কি থাকে? এখানে থাকে হচ্ছে PS1, এখানে থাকবে PS2, আর এখানে থাকবে হচ্ছে সাইটোক্রোম B6F কমপ্লেক্স। এইটা যখন আমরা নেক্সট দিন লাইট রিয়াকশানের মধ্যে সাইক্লিক এবং নন সাইক্লিক রিয়াকশান পড়ব, তখন আমাদের বুঝতে হেল্প হবে যে কোথায় লাইট রিয়াকশানের সাইক্লিক এবং নন সাইক্লিকটা কোথায় হয়, এবং অ্যাপ্রেস মেমব্রেন নন অ্যাপ্রেস মেমব্রেনটা তখন বুঝতে হেল্প হবে। আপাতত এখানে আমাদের জাস্ট একটু জেনে রাখতে হবে। এবং নন অ্যাপ্রেস মেমব্রেনে থাকে হচ্ছে PS1, এটিপি সিনথেস, মানে এটিপি সিনথেস কমপ্লেক্স, এবং সাইটোক্রোম B6F কমপ্লেক্স। যদি কারোর আগে থেকে জানা থাকে যে আমরা জানি রেড অ্যালগি আর বান্ডেল শীট সেল, এখানে কি থাকে? গ্রানুলার ক্লোরোপ্লাস্ট থাকে, মানে যে ক্লোরোপ্লাস্টে গ্রানাম থাকে না, মানে ক্লোরোপ্লাস্টগুলো কি একে অপরের সঙ্গে অ্যাটাচড হয় না। তাহলে যদি গ্রানুলেটেড গ্রানাম ক্লোরোপ্লাস্ট থাকে, বা আমরা বলতে পারি যে নন অ্যাপ্রেসড বা স্ট্রোমাল ল্যামেলায় যদি বেশি থাকে বা পুরোটাই থাকে, তাহলে সেখানে কোনটা অ্যাবসেন্ট থাকছে? সেখানে কিন্তু PS2টা অ্যাবসেন্ট থাকছে, সেখানে PS2টা অ্যাবসেন্ট থাকছে, কারণ PS2তে অ্যাপ্রেসড মেমব্রেনে থাকে। তাহলে এইখান থেকে যদি আমরা নেক্সট ক্লাসে দেখবো, এইখান থেকে আমরা বুঝতে পারবো যে কেন বান্ডেল শীট সেলে PS2 অ্যাবসেন্ট থাকে। PS2 কেন অ্যাবসেন্ট থাকে? কারণ ওখানে গ্রানুলেটেড ক্লোরোপ্লাস্ট থাকে, এবং O2-র ইভলিউশন বা অক্সিজেনের ইভলভ হয় না। যাদের জানা আছে এটা তাদের জন্য বলছি, জানা না থাকলে আমরা অবশ্যই আস্তে আস্তে ক্লাসগুলো করলে ইজিলি এটাকে লিঙ্ক করে নিতে পারবো। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে
এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট, অ্যাপ্রেসড মেমব্রেন বা গ্রানাল ল্যামেলা এবং স্ট্রোমাল ল্যামেলা বা নন অ্যাপ্রেসড মেমব্রেন জিনিসটা কি। এইবার এক্ষেত্রে একটা ইনফরমেশন আমাদের একটু জেনে রাখতে হবে যে কি, যে কোথায় গ্র্যানুলেটেড ক্লোরোপ্লাস্ট থাকে, মানে থাইলাকয়েডগুলো একে অপরের সঙ্গে অ্যাটাচড হয় না। সেটা হচ্ছে রেড অ্যালগি অ্যান্ড বান্ডেল সিথ সেল। তাহলে আমি এখানে লিখে দিই যে রেড অ্যালগি এবং বান্ডেল সিথ সেলে, যে বান্ডেল সিথ সেলের কথা আমরা C4 সাইকেলে পড়লে বুঝতে পারবো কি থাকে, গ্র্যানুলেটেড ক্লোরোপ্লাস্ট থাকে। এটা এক্সাম্পল, গ্র্যানুলেটেড ক্লোরোপ্লাস্ট থাকে, গ্র্যানুলেটেড ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, এইবার আমরা ইনার মেমব্রেনের মধ্যে যে পিগমেন্টসগুলো আছে সেই পিগমেন্টসগুলো নিয়ে ডিসকাস করবো, জাস্ট সেই পিগমেন্টগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, এক সেকেন্ড। তো পিগমেন্টগুলো নিয়ে ডিসকাস করার জন্য, পিগমেন্টসগুলো একটা ইনফরমেটিভ জিনিস, তো আমরা চেষ্টা করছি এটাকে সেকেন্ড আমার কাছে করা আছে। তো একটা পিপিটির মধ্যে দিয়ে পিগমেন্টগুলো ডিসকাস করবো, ইনার মেমব্রেনের পিগমেন্ট। আই হোপ ভিজিবল হচ্ছে। ওকে, হুম ওকে, হুম। আগের স্লাইড আর এই স্লাইডে অনেকটা সিমিলারিটি আছে, শুধুমাত্র ওখানে একটু এআই দিয়ে করা, ওটাও দেখা যেতে পারে। এই পুরো নোটসটাই আমি প্রোভাইড করে দেবো, যারা যারা গ্রুপে জয়েন আছেন তাদের আমি গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সো আমরা এবার পিগমেন্ট হচ্ছে, এই যতটা বললাম তার মধ্যে সবচেয়ে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো অলরেডি আমরা ডিসকাস করেছি যে কি মানে হচ্ছে ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন কত, 400 to 700 ন্যানোমিটার, একটা ডিরেক্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো পিগমেন্ট যদি দেখি 3 ধরনের পিগমেন্ট আছে। পিগমেন্টগুলো কোথায় আছে? ইনার মেমব্রেনে আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ইনার মেমব্রেনে আছে। এখানে আচ্ছা লেখা নেই, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে ক্লোরোফিল, নেক্সট হচ্ছে ক্যারোটিনয়েড এবং 3 নম্বর হচ্ছে ফাইকোবিলিন। ওপরে কিছু কথা লেখা আছে, কি কথা লেখা আছে, মানে কোনো জিনিসকে আমরা, পিগমেন্টকে আমরা, ধরা যাক ক্লোরোফিল এ, কি দেখছি, ব্লু গ্রিন দেখছি। কেন দেখছি? কারণ ওটা এমিট করছে ওই লাইটটা। কোনো কিছুকে আমরা এমিট করে যে লাইটটা, রেড দেখছি ধরা যাক, সেটা রেড কেন দেখছি? কারণ রেড ওয়েভলেন্থের লাইটটাকে এমিট করে সে অ্যাকশন স্পেকট্রাম একটা আছে, অ্যাবজর্পশন স্পেকট্রাম একটা আছে, মানে না এটা ঠিক নয়, মানে কোনো কিছু অ্যাবজর্ব করলো, ঠিক আছে, তারপরে এমিট যেটা করলো সেটাকে আমরা তার কালার হিসেবে দেখি, তো সেটাই এখানে উপরে লেখা আছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখছি ক্লোরোফিল। ক্লোরোফিল কি? ক্লোরোফিল হচ্ছে গ্রিন কালার পিগমেন্ট, কারণ ওরা এমিট করে হচ্ছে গ্রিন। এবং ক্লোরোফিল খুব ইম্পর্টেন্ট, সলিউবল ইন অর্গানিক সলভেন্ট বলেছে। তার মানে কি? তার মানে ক্লোরোফিল অ্যাকচুয়ালি অর্গানিক সলভেন্টে সলিউবল। এই কথাটার মানে হচ্ছে ক্লোরোফিল হচ্ছে ওয়াটার ইনসলিউবল, ওয়াটার ইনসলিউবল ক্লোরোফিল, ওয়াটারে ইনসলিউবল। কারণ ক্লোরোফিল হচ্ছে লিপিড ইন নেচার, লিপিড জাতীয়, লিপিড ইন নেচার। তাহলে যেহেতু লিপিড ইন নেচার, তার জন্য ও ওয়াটারে ইনসলিউবল এবং অর্গানিক সলভেন্টে সলিউবল। লেখাটা একটু এখানে একটু ছোট হচ্ছে বা হালকা হচ্ছে, ঠিক আছে। তো ক্লোরোফিল বিভিন্ন টাইপ আছে, যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। তার মধ্যে ক্লোরোফিল এ যেটা, এক সেকেন্ড, হ্যাঁ, ক্লোরোফিল এ যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সাল পিগমেন্ট বলি, কারণ এটা সব জায়গাতেই প্রেজেন্ট থাকে। ওকে, এবং এটার কালার কি দেখা যায়? ব্লু গ্রিন দেখা যায়। কোথায় দেখা যায়? ক্রোমাটোগ্রামে দেখা যায়। ক্রোমাটোগ্রাম মানে কি সেটাও আমি বলে দিই। ক্রোমাটোগ্রাম মানে হচ্ছে নর্মালি ক্লোরোফিল গুলোকে, বা ক্লোরোফিল বলবো না, পিগমেন্টগুলোকে আমরা পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে সেপারেট করতে পারি। কিসের মাধ্যমে? পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি টেকনিকটা কেমন হয়? মানে একটা বিকার নেওয়া হলো, এই বিকারের মধ্যে যদি একটা পেপার নেওয়া হয়, ক্রোমাটোগ্রাম পেপার যেটা,
এবং এখানে যে ওয়াটার নেওয়া হয় এবং পেপারের এখানে যদি টোটাল প্লান্টের লিফের মধ্যে থেকে মোটর পেসেলে থেতো করে যদি পিগমেন্টটা রাখা হয়, তাহলে ওয়াটার কি করে, ক্যাপিলারি অ্যাকশনের জন্য ওয়াটার তো নিচ থেকে উপরে মুভ করে। যখন ক্যাপিলারি অ্যাকশনের জন্য ওয়াটার নিচ থেকে উপরে মুভ করছে, তখন পিগমেন্টগুলোও কিন্তু এভাবে মুভ করতে থাকে। তো পিগমেন্টগুলো এভাবে সেপারেট হয়, তখন আমরা সেই পেপারটাকে বলি হচ্ছে ক্রোম্যাটোগ্রাম। ঠিক আছে, নেক্সট, ক্লোরোফিল বি হচ্ছে অ্যাক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্ট। ক্লোরোফিল বি কি, অ্যাক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্ট হিসেবে কাজ করবে। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ক্লোরোফিলের স্ট্রাকচারটা কেমন হয়। ক্লোরোফিলের স্ট্রাকচারটা, এক সেকেন্ড, ক্লোরোফিলের দেখা যাচ্ছে কি থাকে, ক্লোরোফিলের স্ট্রাকচারে অনেকটা ট্যাডপোলের মতো হয়। ট্যাডপোলের কি থাকে, একটা হেড থাকে, একটা লেজ থাকে, মানে মাথা থাকে, লেজ থাকে। তেমনই ক্লোরোফিলেরও পরফাইরিন হেড আছে আর ফাইটল টেল আছে, মানে একটা হেড আর একটা লেজ আছে। তো হেডটা কেমন হয়, হেডটা পরফাইরিন হেড যেটা, সেটা হাইড্রোফিলিক হয়। মানে ক্লোরোফিল টোটাল মলিকুলটা যদিও হাইড্রোফোবিক, বাট এর হেডটা হাইড্রোফিলিক হয়, মানে হেডটা অ্যাকচুয়ালি জলে থাকে, জলের দিকে থাকে, মানে মেমব্রেনে এমবেডেড থাকে না। এবং এটা একটা টেট্রাপাইরল স্ট্রাকচার। এর মানে কি, মানে টেট্রাপাইরল মানে এখানে দেখা যাচ্ছে 1 2 3 4, চারটে চারটে পাইরল রিং দিয়ে তৈরি হয়েছে, চারটে পাইরল রিং, এবং তার মাঝে আছে হচ্ছে Mg2+, মানে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন ম্যাগনেসিয়াম আছে, যেটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লোরোফিলের মাঝে থাকে ম্যাগনেসিয়াম, এটা একটা ডাইভ্যালেন্ট ক্যাটায়ন, এবং চারটে পাইরল রিং থাকে। 2 নম্বর রিংয়ের 3 নম্বর কার্বন, এই যে 3 নম্বর কার্বন, 2 নম্বর রিংয়ের 3 নম্বর কার্বন যেটা আমি হাইলাইট করলাম, যেখানে CH3 আছে, তাহলে ক্লোরোফিল এ যদি হয়, ক্লোরোফিল এ যদি হয় তাহলে ওখানে কি থাকবে, CH3 থাকবে 2 নম্বর রিংয়ের 3 নম্বর কার্বনে। আর যদি ক্লোরোফিল বি হয় তাহলে ওখানে CHO মানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। এটা হচ্ছে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর মেন ডিফারেন্স। মানে ক্লোরোফিল এর ক্ষেত্রে 2 নম্বর পাইরল রিংয়ের এটা হচ্ছে 3 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনে কি থাকবে, CH3, পরে ভালো করে লেখা আছে। এবং ক্লোরোফিল বি এর ক্ষেত্রে সেম পজিশনে CHO থাকবে, এটা ইম্পর্টেন্ট। ওকে, তো ক্লোরোফিল এ আর বি এর ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। আর এখানে লেখা আছে যে CH3 থাকে 2 নম্বর পাইরল রিংয়ের 3 নম্বর কার্বনে, এবং CHO থাকে 2 নম্বর পাইরল রিংয়ের 3 নম্বর কার্বনে, এটা এখানে লেখা আছে। নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্লোরোফিল সিনথেসিস। ক্লোরোফিল সিনথেসিস মানে ক্লোরোফিল কীভাবে সিনথেসিস হয়। বেশিরভাগ বইয়ে লেখা আছে যে সাকসিনাইল কোয়ে এবং গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড জুড়ে ক্লোরোফিল এবং পরবর্তীকালে ক্লোরোফিল তৈরি হয়, এবং যেখানে আয়রন একটা ইম্পর্ট্যান্ট, এই পাথওয়েতে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। বাট ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এখানে, এক সেকেন্ড, বাট ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এখানে, যে এখানে কিন্তু কোথায় ছিল, ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এখানে, যদিও গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডটাকে মনে করা হয় যে ক্লোরোফিল এবং সাকসিনাইল কোয়ে আমরা কোথায় পাই, যেটা TCA সাইকেলের ইন্টারমিডিয়েট, তাই তো? যদি কোশ্চেন আসে যে TCA সাইকেলের ইন্টারমিডিয়েট কোনটা, তখন সাকসিনাইল কোয়ে হবে। যদি কোশ্চেন আসে অ্যামাইনো অ্যাসিড কোনটা প্রিকারসর মলিকুল, তাহলে গ্লাইসিন হবে, যেখান থেকে ক্লোরোফিল হয়। বাট এই পাথওয়ে দিয়ে প্লান্টের ক্লোরোফিল তৈরি হয় না। প্লান্টের ক্লোরোফিল তৈরি হয় হচ্ছে গ্লুটামিক অ্যাসিড দিয়ে, গ্লুটামিক অ্যাসিড। তাহলে প্লান্টের ক্ষেত্রে ক্লোরোফিল, এক সেকেন্ড, প্লান্টের ক্ষেত্রে ক্লোরোফিলের পাথওয়ে আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্লোরোফিলের পাথওয়েটা একটু ডিফারেন্ট। প্লান্টের ক্ষেত্রে কিন্তু গ্লুটামিক অ্যাসিড দিয়ে ক্লোরোফিলটা তৈরি হবে। ওকে, তাহলে এটা ক্লোরোফিল পাথওয়ে, বায়োসিনথেসিস পাথওয়ে রয়েছে। তো আমি এখানে জাস্ট বলে দিলাম, এখানে গ্লুটামিক অ্যাসিড অ্যান্সারটাই মোস্ট মানে রাইট হয়, কারণ প্লান্টের ক্ষেত্রে যদি বলে, আদারওয়াইজ গ্লাইসিন সাকসিনাইল কোয়ে যে পাথওয়েটা রয়েছে সেটা দিয়ে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্লোরোফিলটা তৈরি হয়। তো নর্মালি বইগুলোতে এটাই থাকে। এছাড়া ক্লোরোফিল সি এর ক্ষেত্রে এই ফাইটল রিংটা অ্যাবসেন্ট থাকে। ফাইটল রিং কোথায় থাকে, এই 4 নম্বর যে রিং, মানে 4 নম্বর যে পরফাইরিন হেডের 4 নম্বর যে পাইরল রিং, এর সঙ্গে একটা হাইড্রোকার্বন চেন অ্যাটাচ করে আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে টেল, ফাইটল টেল। এবং মনে রাখতে হবে এই যে টেলটা, সেটা আবার হাইড্রোফোবিক হয়, এই যেখানে লেখা আছে হাইড্রোফোবিক হয়। হাইড্রোফোবিক মানে কি, তার মানে এটাই ইনার মেমব্রেনে এমবেডেড হয়ে থাকে, পরফাইরিন হেডটা এমবেডেড হয়ে থাকে না। এটাও কোশ্চেন আসতে পারে, কোনটা কোনটা ইনার মেমব্রেনে এমবেডেড হয়ে থাকে, তখন বলবো ইনার মেমব্রেন বা থাইলাকয়েড, যেটাই বলা হোক না কেন,
একই ব্যাপার, কারণ দুটোর আমরা দেখলাম অরিজিনটা সেমই আর কি। তো সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে ক্লোরোফিল, বুঝলাম। এবার ক্যারোটিনয়েড। ক্লোরোফিল সি এ তো দেখলাম ফাইটোল অ্যাবসেন্ট। ক্যারোটিনয়েডের মধ্যে যেটা আমাদের মেন জায়গাগুলো আমি একটু বলে দিই। ক্যারোটিনয়েড দু রকম, একটা হচ্ছে ক্যারোটিন, একটা হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোফিল কি? জ্যান্থোফিলকে বলা হয় হচ্ছে অক্সিজেনেটেড ক্যারোটিনয়েড, মানে এর মধ্যে C40H56O2 মানে অক্সিজেনেটেড। ক্যারোটিন মানে C40H56। অক্সিজেনেটেড ক্যারোফিল যদি কোশ্চেন আসে তাহলে অ্যান্সার হবে জ্যান্থোফিল। ক্যারোটিনয়েড তিনটা প্রকার, মানে তিনটে টাইপ: আলফা, বিটা, গামা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি বিটা ক্যারোটিন কি, ক্যারোটের যে কালার তার জন্য রেসপন্সিবল, সেটা এখানে লেখা আছে। এছাড়া এই বিটা ক্যারোটিনের কিন্তু অনেক রোল আছে, যেমন বিটা ক্যারোটিন প্রিকারসার অফ ভিটামিন এ, ভিটামিন এর প্রিকারসার রূপে কাজ করে। এছাড়া ওরা এন্টোমোফিলি বা জুকরি মানে পতঙ্গ বা ইনসেক্টদের অ্যাট্রাক্ট করতে হেল্প করে বিটা ক্যারোটিন। এছাড়াও ক্যারোটিনের একটা আলাদা রোল আছে, সেটা হচ্ছে যে প্লান্ট তো সারাদিন রোদের মধ্যে এক জায়গাতে দাঁড়িয়ে থাকে, এর ফলে প্রচুর পরিমাণে সানলাইট প্লান্টের ক্লোরোফিলে সানলাইট আসে, এর ফলে প্লান্টের যে মেন ক্লোরোফিল মানে ক্লোরোফিল এ, এর ফটো অক্সিডেশন হওয়ার প্রবাবিলিটি থাকে বা সম্ভাবনা থাকে। তাহলে তার ফটো অক্সিডেটিভ যাতে না হয়, মানে তার যাতে ফটো অক্সিডেশন না হয়, ফটো অক্সিডেশন মানে সূর্যের আলো, ফোটন মিডিয়েটেড অক্সিডেশন। অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন, যাতে ফোটন মিডিয়েটেড ইলেকট্রনের লস যাতে না হয়, মানে এক্সেসিভ লস যাতে না হয়, তার জন্য কি করা হয়, তার জন্য অ্যাক্সেসরি পিগমেন্টসগুলো কি করে, সেই ওয়েভলেন্থে মানে ডিফারেন্ট ওয়েভলেন্থে লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়, যেটার মাধ্যমে তারা মেন ক্লোরোফিলটাকে প্রোটেক্ট করে। এইটা নিয়ে আমরা আরও ডিসকাস করব, যেটাকে বলে হচ্ছে যে নন ফটোকেমিক্যাল কোয়েঞ্চিং, মানে কীভাবে প্লান্টের ভোলাজ্যান্থিন, অ্যান্থাজ্যান্থিন, জিয়াজ্যান্থিন এই কনভার্সনগুলো হয়, সেটা নিয়ে আলাদা ক্লাসে আমরা ডিসকাস করব। আপাতত শুধু এখানে যেটুকুনি লেখা আছে যে লিথাল ন্যাসেন্ট অক্সিজেন যাতে ইয়ে করা না হয়, তার জন্য এটা কাজ করে, মানে প্রোটেকশন দেয়, সেটা এখানে পড়লেই বোঝা যাবে। মানে আপাতত এখানে খুব সিম্পলভাবে লেখা আছে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট হচ্ছে জ্যান্থোফিলের মধ্যে লিউটিন, যেটা একটা অটম কালার অফ লিভ বলে। এছাড়া আমরা যখন ডাইনোফ্ল্যাজেলেটস পড়বো তার মধ্যে ডায়াটোজ্যান্থিন থাকে, এবং ব্রাউন অ্যালগির মধ্যে যে আমরা জানি ফিউগোজ্যান্থিন থাকে। সেগুলো কি, সেগুলো সবই হচ্ছে জ্যান্থোফিল। মেন পয়েন্টগুলোকে আমি এখানে বলছি। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইকোবিলিন। এতক্ষণ আমরা যেটা বললাম সেটা কিন্তু ওয়াটার সলিউবল কোনোটাই ছিল না, এইটা হচ্ছে ওয়াটার সলিউবল পিগমেন্ট, যার নাম হচ্ছে ফাইকোবিলিন। এবং মনে রাখতে হবে ফাইকোবিলিনের মধ্যে যে Mg2+ এবং ফাইটল চেন বা ফাইটল টেল এটা অ্যাবসেন্ট থাকে। ফাইকোবিলিন, ফাইকোসায়ানিন মানে ব্লু, ফাইকোএরিথ্রিন মানে হচ্ছে রেড, এবং অ্যালোফাইকোসায়ানিন মানে লাইট ব্লু হতে পারে। এছাড়া এরাও ব্লু গ্রিন অ্যালগি এবং রেড অ্যালগির মধ্যেও এরা কিন্তু দেখা যায়। তো এটা আমরা বললাম। ওকে, এবার আমি আবার নেক্সট ইয়েতে যাই। ওকে, তো যে পিগমেন্টসের ওই নোটস টাইপের যে পিডিএফটা রয়েছে সেটা, প্লাস এই ফটোসিনথেসিস রিলেটেড বোর্ড ওয়ার্ক বাদে এইটা এই ব্যাপারগুলো আমি যেগুলো বোর্ডে ডিসকাস করছি বা এখানে ডিসকাস করছি, সেই ব্যাপারগুলোকে আরও ডিটেলসে পড়ার জন্য বা সেই ওরিয়েন্টেড বা সেই রিলিভেন্ট পড়ার জন্য নোটসও আমি প্রোভাইড করবো, কিন্তু বাট এইটাকে খাতায় লিখে নিলেই কিন্তু সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। ওকে, সো লাস্ট আমরা একটা জিনিস ডিসকাস করে নিই, সেটা হচ্ছে হ্যাঁ, আমরা আজকে একটা জিনিস ডিসকাস করেছি যে হাইড্রোজেন কীভাবে মানে CO2 কীভাবে রিডিউসড হয়। সো সেই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস ডিসকাস করার কথা ছিল, সেটা হচ্ছে ডিসকভারিটা আমি নেক্সট ক্লাসে আলাদা করে ডিসকাস করব, তাহলে বেটার হবে। শুধুমাত্র একটা জিনিস এখানে ডিসকাস করছি, সেটা হচ্ছে ডিসকভারি মানে আমি বলতে চাইছিলাম একদম শুরু থেকে, মানে ধরা যাক প্রিসলের যে এক্সপেরিমেন্ট, ক্যান্ডেল যার এক্সপেরিমেন্ট, এবং 1774 মানে 1774 প্রিসলের অক্সিজেন ডিসকভারি থেকে শুরু করে, তারপরে ডি সসারি তিনি ফার্স্ট বললেন যে O2 কামস ফ্রম CO2, মানে ভুল বললেন, এবং ওটাকে ঠিক করলেন হচ্ছে সিভি নীল, কারণ সিভি নীল ওনারা পার্পেল ব্যাকটেরিয়া এবং সালফার ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতেন, তো ওখান থেকে ওরা আইডিয়া করেছিলেন যে অক্সিজেনটা কোথা থেকে আসে। সেই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এছাড়া এটাকে এক্সপেরিমেন্টালি প্রুফ করলেন আবার রুবেন ক্যামেন, তার এক্সপেরিমেন্টগুলো কী কী, তারপর ইঙ্গেলম্যানের এক্সপেরিমেন্ট কী, ইঙ্গেনহাউজের এক্সপেরিমেন্ট কী, জুলিয়াস ভন স্যাকের এক্সপেরিমেন্ট কী, এগুলো আমরা সমস্ত ডিটেলস এক্সপেরিমেন্ট ওয়াইজ দেখব। ওটার জন্য আমি আলাদা করছি, এই ক্লাসে করবো না। শুধু এই ক্লাসে একটা যেহেতু আমি অক্সিডেশন এবং রিডাকশনের একটা ছোট্ট কনসেপ্ট বা ফ্যাক্ট আমি বলেছি, তাহলে আমি এখানে যেটা আমরা বাংলা বই পড়ি হিল বিকারক, সেই বিষয়টাকে একটু বুঝে নেব। ওকে, হিল বিকারক।
তাহলে ছোট্ট আলাদা করে একটা টপিক, এটা হচ্ছে হিল রিএজেন্ট। এই জিনিসটা একটুখানি কঠিন আছে, হিল রিএজেন্ট। তো রবিন হিল, হ্যাঁ আর হিল মানে রবিন হিল, তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি কি করেছিলেন, স্টেল্লারিয়া বলে একটা প্লান্ট আছে, খুব পসিবলি এটা একটা হার্বিসিয়াস প্লান্ট। এটা একটু দেখতে হবে আমাকে কি প্ল্যান্ট। তো ওনার ওই প্ল্যান্টের ক্লোরোপ্লাস্টগুলোকে তিনি সব আইসোলেট করেছিলেন, মানে আলাদা করেছিলেন। ক্লোরোপ্লাস্টগুলোকে আইসোলেট করলেন বা আলাদা করলেন, দিয়ে একটা বিকারের মধ্যে এই ক্লোরোপ্লাস্টগুলোকে সব রেখে দিয়েছিলেন। ওকে, একটা বিকারের মধ্যে এই ক্লোরোপ্লাস্টগুলো রেখে দিলেন। এবার এবার তিনি একটা হাইড্রোজেন অ্যাকসেপ্টার ইউজ করলেন। তিনি হাইড্রোজেন অ্যাকসেপ্টার হিসাবে ইউজ করেছিলেন পটাশিয়াম ফেরিসায়ানাইড। তাহলে আমি এখানে দিয়ে দিলাম পটাশিয়াম ফেরিসায়ানাইড, এটি হাইড্রোজেন অ্যাকসেপ্টার হিসেবে ইউজ করলেন। পটাশিয়াম ফেরিসায়ানাইড তিনি হাইড্রোজেন অ্যাকসেপ্টার হিসাবে ইউজ করলেন। ওকে, হ্যাঁ। এইবার তিনি দেখলেন, তাহলে তিনি এখানে CO2 ইউজ করেনি, মানে CO2 এখানে তিনি এই বিকারে CO2 যাতে না থাকে সেই ব্যাপারটা ব্যবস্থা করেছিলেন। মানে এটা একটা CO2 ডেফিসিয়েন্ট এনভায়রনমেন্ট বা CO2 বিহীন পরিবেশ তিনি তৈরি করেছিলেন, যেটা কোনোভাবেই CO2 না আসতে পারে। তিনি দেখলেন এখানে অক্সিজেনের ইভলভ হচ্ছে, মানে অক্সিজেন তৈরি হচ্ছে, এখানে অক্সিজেন তৈরি হচ্ছে। মানে কি ব্যাপারটা বলি। ধরা যাক তিনি H2O নিলেন, দিয়ে দেখলেন এখানে C6H12O6 প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে। মানে হাইড্রোজেন অ্যাকসেপ্টার, আমরা নর্মাল রিয়াকশানটা একবার দেখি তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। CO2 প্লাস H2O, C6H12O6 প্লাস O2, এটা হচ্ছে নর্মাল রিয়াকশান, যেখানে CO2 ইজ রিডিউস টু গ্লুকোজ এবং H2O ইজ অক্সিডাইজ টু অক্সিজেন। H2O থেকেই O2টা তৈরি হয় এবং CO2 থেকে রিডিউসড হয়ে গ্লুকোজ তৈরি হয়। তো এখানে তিনি তো CO2 বিহীন পরিবেশ, মানে CO2 নেননি, CO2-র বদলে নিয়েছেন একটা হাইড্রোজেন অ্যাকসেপ্টার। মানে নর্মালি তো CO2 হাইড্রোজেন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে, তার বদলে তিনি নিয়েছেন একটা হাইড্রোজেন অ্যাকসেপ্টার, যেটাকে আমরা বলছি পটাশিয়াম ফেরিসায়ানাইড। এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড যখন হাইড্রোজেন অ্যাকসেপ্টার হিসেবে নিলেন, তখন তাহলে পটাশিয়াম ফেরিসায়ানাইডটা হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করলো। হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে তখন তো এখানে আর একটু ভুল হয়ে গেছে আমার, এখানে তো আর গ্লুকোজ লেখাটা উচিত হলো না, AH2 এরম লিখতে হয়। মানে হাইড্রোজেনটা অ্যাকসেপ্ট করলো পটাশিয়াম ফেরিসায়ানাইড, দিয়ে একটা রিডিউসড পটাশিয়াম ফেরিসায়ানাইড তৈরি করলো আর O2 ইভলভ করলো। তিনি এখানে O2 এভলিউশনটাকে হাইলাইট করেছিলেন। তিনি বলেছিলেন যে যে পটাশিয়াম ফেরিসায়ানাইডের ফলে কি হচ্ছে, সেটা রিডিউসড হয়ে যাচ্ছে এবং অক্সিজেন তৈরি হচ্ছে CO2 বিহীন পরিবেশে। তাহলে যেহেতু CO2 বিহীন পরিবেশে আমরা যদি একটা হাইড্রোজেন অ্যাকসেপ্টার মানে পটাশিয়াম ফেরিসায়ানাইডও ইউজ করি, তাহলেও O2 ইভলভ হচ্ছে। তার মানে কি, তার মানে অক্সিজেনটা কোথা থেকে আসছে, নিশ্চয়ই H2O থেকেই আসছে, H2O থেকেই আসছে, CO2 থেকে আসছে না। এইভাবেও তিনি তার এক্সপেরিমেন্ট দিয়ে এক্সপ্লেন করেছিলেন। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এখানে কি কোশ্চেন আসে, নর্মালি বলা হয় হিল রিএজেন্ট হিসাবে কি ইউজ করা হয়, পটাশিয়াম ফেরিসায়ানাইড ইউজ করা হয়। এছাড়া বেনজোকুইনন ক্রোমেট ইউজ করা হতে পারে, বেনজোকুইনন ক্রোমেট। তো খুব একটা অত নাম মনে রাখার দরকার নেই, তবে একটা হিল রিএজেন্ট আছে যেটাকে বলা হচ্ছে ডিসিপিআইপি। ডিসিপিআইপি ডিসিপিআইপি ফুল ফর্মটা হচ্ছে ডাইক্লোরোফেনল ইন্ডোফেনল। ডাইক্লোরোফেনল ইন্ডোফেনল ডাইক্লোরোফেনল ইন্ডোফেনল এটা একটু স্পেশাল হিল রিএজেন্ট, কারণ এটা আবার কালার চেঞ্জ হয়ে যায় যখন রিডিউস করবে। মানে এটা নিজে যদি রিডিউসড হয়ে যায়, মানে হাইড্রোজেনটাকে যেই অ্যাকসেপ্ট করবে তখন এ কালার চেঞ্জ করে দেবে। তার ফলে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এ রিডিউসড হয়েছে। মানে এটা ইন্ডিকেটার আছে, এটার মধ্যে একটা ইন্ডিকেটার হিসেবে কাজ করতে পারে, সেটা বলতে চাইছি। তো যাই হোক, তো এবার আরেকটা কোশ্চেন আছে, নেচারে হিল রিএজেন্টকে, এটা তো আমি বলছি এক্সপেরিমেন্টে। নেচারে হিল রিএজেন্ট মানে হাইড্রোজেন অ্যাকসেপ্টের কাজটা করে কি NADP+। এবার আমার এই এক্সপেরিমেন্ট থেকে অনেকেই কোশ্চেন করেছে, মানে আমি যখন আগে কখনো পড়িয়েছি এই ব্যাপারটা, তখন বলেছে এতক্ষণ ধরে আমি বলে যাচ্ছি যে CO2 হাইড্রোজেন অ্যাকসেপ্টার, হঠাৎ করে হিল রিএজেন্টে কেন বলছি NADP+ হাইড্রোজেন অ্যাকসেপ্টার কেন বলছি, CO2 হাইড্রোজেন অ্যাকসেপ্টার কেন বলছি না। এই কোশ্চেনটা আমি জাস্ট ওপেন কোশ্চেন হিসাবে এই ভিডিওতে রেখে দিলাম। এছাড়া এই ক্লাসটা শেষ করার আগে আমি একটা ওপেন কোশ্চেন হিসাবে একটা কোশ্চেন রেখে যাই, যদি কেউ জানে বা কোনো না জানলেও কারোর যদি কোনো বেসিক আইডিয়াও থাকে, সেই আইডিয়ার বেসিসে আমাকে ইনবক্সে বলতে পারে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারে। সেটা হচ্ছে
এই যে ফটোসিনথেসিস আমরা পড়ি, মানে CO2, মানে ফটোসিনথেসিসের মেন প্লান্টের উদ্দেশ্যটা কি? প্লান্টের উদ্দেশ্য হচ্ছে CO2 থেকে রিডিউস করে গ্লুকোজ বানানো, বা আরো সহজ করে বলি মানে গ্লুকোজ বানানো, মানে 6টা কার্বনের একটা অর্গানিক মলিকুল বানানো। এই কার্বনগুলো প্লান্ট কোথা থেকে নেবে? সেটা CO2 থেকে নেবে। এইবার CO2 থেকে নিলে প্লান্ট তো ডিরেক্ট 6টা CO2 নিত, H2O নিত, দিয়ে গ্লুকোজ বানিয়ে দিত। ডিরেক্ট একটা রিয়াকশনে কেন হলো না? এটার জন্য প্লান্ট কি করতে গেল? এটার জন্য প্লান্ট ফার্স্টে লাইট রিয়াকশনের মধ্যে দিয়ে এটিপি NADPH বানাতে গেল। সেই এটিপি NADPH বানিয়ে আবার RUBPর সঙ্গে CO2 কে ফিক্স করালো। মানে 6টা CO2 দিলেই তো গ্লুকোজ হয়ে যায়। তা না করে একটা RUBP, মানে 5 কার্বনের RUBP আর একটা CO2 দিল, দিয়ে 6 কার্বনের একটা মলিকুল বানালো, এবং এই 6 কার্বনের মলিকুলটা থেকে ফাইনালি একটা ফার্স্ট লেভেল প্রোডাক্ট 3PGA বানালো, তারপরে 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বানালো, তারপরে 3 ফসফোগ্লিসারালডিহাইড বানালো। সেই 3 ফসফোগ্লিসারালডিহাইড যতগুলো বানানো তার মধ্যে দুটো 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে একটা গ্লুকোজ বানালো। মানে এত কষ্ট করে গ্লুকোজ বানাতে গেল কেন? প্লান্ট তো চাইলে ডিরেক্টলি CO2 থেকেই গ্লুকোজ বানাতে পারতো, মানে 6টা CO2 দিয়ে, 6টা CO2 দিলে মানে 6টা কার্বন প্ল্যান্টের দরকার, তাহলে গ্লুকোজ বানাতে পারতো। বাট প্লান্ট এত কিছু কেন করতে গেল? নর্মালি আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারটা তো ছোটবেলা থেকে পড়ি, একদম ক্লাস 9 থেকে, বা এখন তো তার 6 থেকেই রয়েছে। তাহলে এইটা কেন প্ল্যান করতে গেল? মানে প্ল্যান্ট ডিরেক্টলি কেন CO2 থেকে H2ওর সঙ্গে রিয়াক্ট করে গ্লুকোজ বানাতে পারলো না? এই কোশ্চেনটা আমি রেখে দিলাম, যেটা আমরা নেক্সট ক্লাসের শুরুতে ডিসকাস করবো। খুবই ইন্টারেস্টিং একটা ফেনোমেনন, বা তার পিছনে একটা লজিকও রয়েছে, কেমিস্ট্রি বা ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও রয়েছে। তো এই ক্লাসে আমরা কি চেষ্টা করলাম তার একটা আমি সাম আপ করে দিই, যাতে নেক্সট ক্লাসগুলোতে কি হবে সেটা আমরা বলতে পারবো। এই ক্লাসে আমি ফটোসিনথেসিস মেনলি শুরু হয় তো লাইট রিয়াকশন থেকে, মানে লাইট রিয়াকশন যেটা প্লান্ট কি করে, যেটাতে প্লান্ট এটিপি এবং NADPH তৈরি করে, তাই তো? এবং ডার্ক রিয়াকশনে কি হয়, সেই এটিপি এবং NADPH2 অবশ্যই NADPH2 সাহায্যে, বা NADPH প্লাস H প্লাস মোর স্পেসিফিক্যালি, এর সাহায্যে প্লান্ট কি করে CO2টাকে ফিক্স করে দিয়ে গ্লুকোজ তৈরি করে, তাই তো, ডার্ক রিয়াকশনে। তাহলে তাহলে এই যে এইগুলো রিয়াকশনগুলো কোথায় হয়, মানে স্ট্রোমাতে কি হচ্ছে, গ্রানাতে কি হচ্ছে, কেন হচ্ছে, বা লাইট রিয়াকশন সাইক্লিক নন সাইক্লিক কোথায় হচ্ছে, কেন C4 সাইকেলটাতে কি মানে মেটাবলিক CO2 কোথায় ফিক্স হচ্ছে, অ্যাটমসফেরিক CO2 কোথায় ফিক্স হচ্ছে, ক্যামে কোথায় ফিক্স হচ্ছে, কোনটা ডাবল স্পেশিয়াল CO2 ফিক্সেশন, কোনটা টেম্পোরাল CO2 ফিক্সেশন, মানে পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের ফটোসিনথেসিসের বেসিক এই কনসেপ্টগুলো, যেমন অক্সিডেশন, রিডাকশন কি, অক্সিডেশন মানে কি, রিডাকশন মানে কি, অ্যাকচুয়ালি O2 কোথা থেকে আসে, কোনটা রিডিউসড হয়, এই লাইটের এই কনসেপ্টগুলো, এইগুলো নেক্সট ক্লাসে একটু একটু করে লাগবে। প্রত্যেকটা এই কনসেপ্টগুলো নেক্সট ক্লাসে তখন মনে হবে যে হ্যাঁ, এই কনসেপ্টগুলো বা এই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো অনেকটা রেলিভেন্ট, এটা আমাদের জানার প্রয়োজন। তবেই আমরা লাইট রিয়াকশনের ওই কনসেপ্ট, কেমি অসমোটিক হাইপোথেসিস, ওই ব্যাপারগুলো আরও ভালো করে বুঝতে পারবো। আদারওয়াইজ শুধু শুধু মুখস্থ করতে হবে। আর এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই প্রত্যেকটা এক্সামে ডিফারেন্ট TGT PGT হোক, বা ডিফারেন্ট যে এক্সামগুলো হয় সেট এর শর্ট মানে ডিরেক্ট কোশ্চেন যেগুলো হয়, বা নেটের ডিরেক্ট কোশ্চেন যেগুলো আসে, সেখানে কী ধরনের কোশ্চেন নর্মালি আসে, বা ইউজি লেভেল মানে CUT PG লেভেলের কোশ্চেনগুলো নর্মালি, সেই কোশ্চেনগুলো তো বিভিন্ন এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো সেই কোশ্চেনগুলো আমরা ক্লাসের সাথে সাথে ডিসকাস করব। আর এই ক্লাস রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে সেখানে জানাতে পারবেন। আর এই ক্লাস রিলেটেড নোটস যেটা রয়েছে হ্যান্ড আউট, সেটা আমি আপলোড করে দেবো এবং তার লিঙ্কটাও প্রোভাইড করে দেবো। এবং তার সাথে সাথে এই ক্লাস আরেকটা ক্লাস হলে ছোট ছোট মিনি মক টেস্ট, এবং চ্যাপ্টার শেষ হয়ে গেলে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের লিঙ্কটাও আমি প্রোভাইড করে দেবো। সো আই হোপ দিস ক্লাস উইল বি হেল্পফুল। সো থ্যাংক ইউ।